আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত কদিন ধরে এই মানহানি বিষয়ক দুই তিনটে নিউজ আমার খুব চোখে পড়ছে। কোনো একটা ঘটনায় কোনো একজনেরকে অপমান করা হয়েছে, তার মানহানি হয়েছে, এবং এটা নিয়ে যার মানহানি হয়েছে তিনি অবশ্য অতটা বিচলিত নন, কিন্তু তার কিছু সমর্থক খুবই উন্মত্ত এবং তারা বেপরোয়া। এই সমস্ত ঘটনা ঘটছে। প্রথম ঘটনাটা ঘটেছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে একটা মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি মানে জাগপার একজন নেতা। উনি জাগপার সহসভাপতি এবং একই সঙ্গে স্পোক্স পারসন মিস্টার রাশেদ প্রধান। উনি কিছু কথা বলেছেন। এই বলার কারণে বিএনপির কর্মী সমর্থক ছাত্রদল অথবা যুবদল এই ধরনের যারা আছেন তারা খুবই দুঃখিত হয়েছেন এবং তারা মনে করেছেন তাদের নেতার মানহানি করা হয়েছে, নেতাকে অপমান করা হয়েছে। অতএব এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো যে রাশেদ প্রধানের বাড়ি ভাঙচুর করা, রাশেদ প্রধানের যে অফিস পঞ্চগড়ের সে অফিস ভাঙচুর করা, তার বিরুদ্ধে মিছিল করা এবং তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা। এই যে কাজগুলো তারা করেছেন এর কোনোটাই কিন্তু আইনের মধ্যে পড়ে না, কিন্তু তারা এটা করেছেন এবং প্রকাশ্যে করেছেন। তাহলে আপনি ওনার অফিস ভাঙচুর কেন? আপনি স্লোগান দিতে পারেন, আপনি মিটিং করতে পারেন, এটা নিয়ে আপনার প্রতিবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার অফিস ভাঙলেন কেন? এটা জিজ্ঞাসা করাতে যারা এই কাজটা করেছেন পঞ্চগড় জেলা যুবদল এবং যুবদলের যে সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আমরা কোনো মিছিল আর মিটিং করেছি এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, কিন্তু জাগপা অফিসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা, আমরা না, ওটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এই বিক্ষুব্ধ জনতারা কারা? যদি আপনি ভিডিও ফুটেজ দেখবেন, যদি দেখবেন যে বিক্ষুব্ধ জনতা এবং তাদের নেতাকর্মী এদের মধ্যে বেসিক্যালি খুব একটা পার্থক্য নেই। তো এই কাজ তারা করেছেন। আবার এর একদিন পরে দেখলাম যে এটা নিয়ে ওই রাশেদ প্রধান উনি আবার একটা প্রেস কনফারেন্স করেছেন, করে উনি আবার ব্যাখ্যা করেছেন যে উনি কী শব্দটা ব্যবহার করেছেন। উনি কুলাঙ্গার শব্দটা ব্যবহার করেছেন। এই কুলাঙ্গারের উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, কুলাঙ্গার বলতে কী বোঝায় না বোঝায় নানা কিছু। তো এই বিষয়টা নিয়ে মানে এত হইচইয়ের কী দরকার ছিল? আমি এই কথাটাই বলতে যাচ্ছি। দেখুন, রাশেদ প্রধানের এই বক্তব্যটা আমি শুনেছি, ভিডিও তো পাওয়াই যায়, আজকাল সবই পাওয়া যায়, এবং বক্তব্যটা আমার পছন্দ হয় নাই। আমার কাছে মোটামুটি অরুচিকর একটা বক্তব্য মনে হয়েছে এবং রাশেদ প্রধানকে আমার একজন পলিটিক্যাল লিডার হিসেবে মানতে কষ্ট হয়েছে যে এরকম একটা লোক একটা রাজনৈতিক দলের এরকম ভাষা যিনি ব্যবহার করেন, তিনি একটা রাজনৈতিক দলের এত গুরুত্বপূর্ণ নেতা হন কিভাবে, এটাও আমি ঠিক ভালোভাবে বুঝতে পারিনি। তারপরে ওনার যে ব্যক্তিগত শিক্ষা, যে রুচি, তার মাধ্যমে তিনি কথা বলবেন। যেমন আমি যখন কথা বলি, আমি কিন্তু আমার নিজস্ব যে জ্ঞান, আমার যে বুদ্ধিমত্তা, আমার যে মানে পরিবার থেকে আমার যে শিক্ষা, যে রুচি, আমি কিন্তু তার বাইরে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। এবং আমার চিন্তা ভাবনা সব কিছু কিন্তু আমার মুখ দিয়ে উচ্চারিত কথার মাধ্যমেই আপনি টের পেয়ে যাবেন যে এই লোকটা কোন বংশের, এই লোকটা কীরকম শিক্ষা, এই লোকটা কীরকম চিন্তা, এটা কিন্তু আপনি বুঝে যাবেন। কাজে রাশেদ প্রধানও তাই করেছেন। এখন সব মানুষ তো আপনার মতো হবে না, সব মানুষ তো আপনার মতো কথা বলবেও না। তো উনি বলেছেন আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি ওনার নিন্দা করতে আমি মনে করি উনি এই জন্য আমার কাছ থেকে অন্তরকে নিন্দা পেতে পারেন এই সমস্ত শব্দ ব্যবহারের জন্য। কিন্তু প্রশ্ন হলো তার প্রতিক্রিয়ায় এই মানে দলের যারা নাকি নেতা কর্মী যারা তারা যে আচরণটা করলেন সেটা কি, সেটাকে আপনি কি বলবেন? সেটা নিয়ে আমার যে প্রশ্ন সেটা হলো, দেখুন একটা কথা বলি, রাশেদ প্রধান কত বড় নেতা, এর নাম তো আমি আগে ভালোভাবে জানতামও না। আপনি জানতেন? আমার তো সন্দেহ আছে যে এই লোকটা কে। জাগপা নামে যেটা পার্টি ছিল, এটা শফিউল আলম প্রধান যখন ছিলেন তখন মাঝে মাঝে নানা রকম অঘটন দিয়ে উনি আলোচনায় আসতেন। শফিউল আলম প্রধানে কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ভালো ঘটনা দিয়ে খুব একটা প্রচার নেই, কিন্তু ওটা নিয়ে বিএনপির যারা অঙ্গ সংগঠন যে এই যুবদল ছাত্রদল
তারা যে কাজটা করলেন সেটাকে আপনি কী বলবেন? ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা নেতা অশ্লীল একটা কথা বলেছে, তাতে আপনি ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হয়ে আপনি এমন এমন কাজ করেছেন, আপনার কাছে মনে হয়েছে আপনার নেতার জন্য এই শব্দটা প্রয়োগ করা আর রাশেদ প্রধানের ঠিক হয়নি। তো ক্ষুব্ধ হয়ে আপনি এমন এমন কাজ করেছেন যে ঘটনাটা এখন পুরো দেশের লোক জেনে গেল। আপনার নেতার মান সম্মান কি আগের তুলনায় বাড়লো না কমলো? আপনি তারেক রহমানকে জিজ্ঞাসা করেন, উনি বলবেন আমার তো কিছু হয় নাই। ওনার কিছু হয় নাই। কিন্তু শোনেন, ধরেন একটা বিশাল গাছ, সেই গাছকে যে আপনি একটা লাথি মারলেন, গাছ ভেঙে পড়বে? যদি সেটা মনে করেন একটা বট গাছ হয়, ভেঙে পড়বে? আপনি যদি বারবার লাথি দেন আপনি ব্যথা পাবেন। যারা দেখবে আশেপাশে তারা ভাববে এই লোকটা কি পাগল নাকি? গাছের কিছু হবে? হবে না। কিন্তু তো তারেক রহমানের তুলনায় রাশেদ প্রধানের অবস্থান ওরকম। তো রাশেদ প্রধান কি বললো না বললো, যে তারেক রহমানের কি আসে যায়? ওনার কর্মী নামধারী এই মূর্খগুলি, ওনার কর্মী নামধারী এই যে লোকগুলি মূর্খ, যুবদল, ছাত্রদল, এই যে মূর্খ, তারা করলো কি, এই ঘটনা পুরো দেশে ছড়িয়ে দিল। বলল, জানেন আমাদের মহান নেতার নামে এই লোকটা এই শব্দটা ব্যবহার করেছে। লাভটা কি হলো? এই লোকগুলি কেন করে? এই যে মানসিকতাটা কেন? ওরা কিন্তু তারেক রহমানকে ভালোবেসে এই কাজটা করে না। ওরা তারেক রহমান অথবা দলের কাছে জানাতে চায় যে আমরা এই কাজটা করেছি, আমরা আমাদের নেতাকে কত ভালোবাসি, এই তার প্রমাণ। এটা ভালোবাসার প্রমাণ নয়, এটা বরং আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতার প্রকাশ। একই সঙ্গে নেতার, শুনেন, কারণ আমি যদি কিছু হয়, আপনার যদি এটাকে ঢেকে রাখা, ওটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি কিছু লাভ করলেন না। আপনার বরং তারেক রহমানের মানসিকতাটা একবার বোঝার চেষ্টা করেন। একটা ঘটনার কথা বলি। অনেক আগে 2009 সালে, মানে 2008-এর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির পরাজয়ের পরপরই যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন বিএনপির একটা জাতীয় কাউন্সিল হয়েছিল। সেই কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মানে নির্বাচিত করা হয়। এবং সবাই জানেন যে চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। ওনার কারণে ওনার পুত্রের এই বড় পদ পাওয়া, মানে উনি দ্বিতীয় মানে প্রধান ব্যক্তিতে রূপান্তরিত হলেন। এবং ওই সময়ে মেহেদী আকরম একজন আমাদের কার্টুনিস্ট আছেন, উনি একটা ব্যঙ্গচিত্র আঁকেন তারেক রহমানকে নিয়ে। এবং সেই চিত্রটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি একবার, আবার দেখুন আরেকবার, যে এখানে বেগম খালেদা জিয়া উনি তারেক রহমানের মাথায় একটা মুকুট পরিয়ে দিচ্ছেন। এই যে কার্টুনটা, এই কার্টুনটা দেখলে আপনাদের কাছে কেমন মনে হয়? এখানে কি তারেক রহমানের চেহারা ঠিকমতো আঁকা হয়েছে? এখানে কি খালেদা জিয়ার চেহারা ঠিকমতো আঁকা হয়েছে? বলুন, হয়নি তো। এখন আপনি যদি বলেন যে খালেদা জিয়ার চেহারা এরকম বিকৃত করে আঁকা হলো কোনো, অতএব মেয়েদের হকরা মারো, বলতে পারেন, এই সমস্ত লোকরা বলতেও পারে। কিন্তু তারেক রহমান কী করলেন? এত বছর পরে সেই কার্টুনটা উনি ওনার নিজের ফেসবুকে এই গত বছরের মে মাসে উনি কিন্তু শেয়ার করেছেন। এবং শেয়ার করে উনি বলেছেন যে এই যে বিষয়গুলো, এই যে সাংবাদিকদের যে মত প্রকাশের স্বাধীনতা, এটা থাকা উচিত। এই ছবিটা নিজে শেয়ার করে এটাকে উনি সাংবাদিকদের মত প্রকাশের একটা নমুনা হিসেবে উপস্থাপিত করেছেন। নিজেকে নিয়ে কার্টুন যদি উপস্থাপন করতে পারেন, সেই নেতার অনুসারী হওয়ার চেষ্টা করেন। সেই নেতার অনুসারীরা কিন্তু মানুষের বাড়িঘর যে ভাঙবে না। ওই ট্র্যাডিশনাল পলিটিক্স ছেড়ে দেন ভাই। দেখুন, আমরা আরেকটা জিনিস দেখলাম, এর মাঝে আমাদের যিনি চিফ হুইপ আছেন, সেই চিফ হুইপের বিষয়ক একটা ব্যঙ্গাত্মক, তাকে নিয়ে তার একটা মন্তব্যকে কেন্দ্র করে, এই তিমি এবং হাঙ্গর খাওয়া দাওয়াত বিষয়ে একটা মন্তব্য উনি করেছিলেন। সেই মন্তব্যকে তৈরি করে একটা ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করেছিলেন হাসান নাসিম নামের একজন যুবক। এবং এতে ওই চিফ হুইপের একনিষ্ঠ কর্মী পরিচয় দিয়ে মিস্টার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি, তিনি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এই অধ্যাদেশের অধীনে ওই হাসান নাসিমের বিরুদ্ধে মামলা করে দেয়।
এবং মামলার পর কী হয়েছে, তাকে পুলিশকে বীর পুলিশটা বুঝেন না, ক্ষমতাধরের একনিষ্ঠ কর্মী হামলা করছে, তাকে যে ধরে নিয়ে আসছে এবং ধরার পর তাকে আদালতে উপস্থাপন করে তাকে কারাগারেও পাঠিয়ে দেওয়া হয়েছে হাসান নাসিমকে। অপরাধটা কি, সেটা কার্টুন শেয়ার করেছে কেবল সামাজিক মাধ্যমে। তো আমার প্রথম প্রশ্নটা হলো, এই যে নজরুল ইসলাম ভদ্রলোক উনি একনিষ্ঠ কর্মী চিফ হুইপের, চিফ হুইপের একনিষ্ঠ কর্মী হয় কেমন কিনা? কর্মী হবে দলের। চিফ হুইপ কি দলের মধ্যে আরেকটা দল করেছেন যে ওনার আবার একনিষ্ঠ কিছু কর্মী আছে? এবং উনি চিফ হুইপকে খুশি করার জন্য যে মামলা করে বসছেন। চিফ হুইপ উদার মানুষ। এই প্রসঙ্গটা যখন নাকি জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ তুলেছেন, তখন এই উদার চিফ হুইপ বলেছেন যদি ওনার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকে তাহলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ভাই, গ্রেপ্তার তো আপনার কথা করা হয় নাই, আপনার রিকোয়েস্টে ছেড়েই দিবে কী হবে? আপনি তো এই মামলার বাদীও না, মামলার বাদী হলো নজরুল ইসলাম, আপনার একনিষ্ঠ কর্মী। আপনি বরং বলতে পারতেন যে ওই একনিষ্ঠ কর্মীকে আমি ডিজোন করছি, এই ধরনের কর্মী আমার দরকার নাই, এটা বলতে পারছেন? বলতে পারেন নাই। আপনি ছেড়ে দেওয়ার কে? আপনি বললে ছেড়ে দেবে, কোন আইনে ছাড়বে? আপনি আমাকে বলেন। পুলিশ তাকে একটা মামলা, নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে, আদালত তাকে জেলে পাঠিয়েছে। এখানে চিফ হুইপ সাহেব আপনি কোথায়? আপনি তো কোথাও নাই, আপনি মামলার বাদীও না, আপনি ছাড়তে বলেন কিভাবে? এটাই হলো আমাদের দেশের রাজনীতি। আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করেন যে ওনারাই হলো আইন, ওনারাই বিচারক, ওনারাই সিদ্ধান্ত দেন, ওনারাই রায় দেন। আপনার যেটা করণীয় সেটা হলো নজরুল ইসলামকে বলা যে তুমি মামলা প্রত্যাহার করে নাও, এবং 2 নম্বর, তুমি আমার একনিষ্ঠ কর্মী নাও, তুমি আমার জন্য ক্ষতিকর ব্যক্তি। মাথায় রাখুন, এই ধরনের যে প্রবণতা, এই প্রবণতাটা খুবই খারাপ। আপনাদের মনে আছে কিনা জানি না, 2018 সালের একটা টেলিভিশন টক শোতে ব্যারিস্টার মইনুল হোসেন একজন সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কিছু অশোভন মন্তব্য করেছিলেন। সেই কারণে তার বিরুদ্ধে সারা দেশে 22টা মামলা হয়েছিল, ওনাকে গ্রেপ্তারও হতে হয়েছিল। তো যদি মাসুদা ভাট্টির মান সম্মান যে থাকে, তাহলে এই 22টির জন্য মামলা সারা দেশে করতে হবে কেন? যার মান হানি হয়েছে তিনি মামলা করবেন, তার কর্মীদের মামলা করতে হবে কেন? এবং কর্মীদের এরকম মামলা পুলিশই বা গ্রহণ করবে কেন? আদালতই বা কেন জিজ্ঞাসা করবে না? ভাই, মান যার হানি হয়েছে তিনি মামলা করেন, আপনি কে? এই প্রবণতা আমরা সবসময় দেখে এসেছি। প্রধানমন্ত্রী অনুগত লোকেরা প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে বলে মামলা করেন। যার মানহানি হলো তিনি মামলা করলেন না, আরেকজন লোক মামলা করলো। তার যে মানহানি হয়েছে এটা ওই ভদ্রলোক কী করে বুঝলো? তার সঙ্গে তার দেখা হয়েছিল, সে তাকে বলেছিল ভাই আমার মানহানি হয়েছে, তুমি যে আমার পক্ষে একটা মামলা করে দাও। আমরা এটা কিন্তু হাসিনার আমলে প্রচুর দেখেছি। তো সেই প্রবণতা আমাদের যদি আবারও দেখতে হয়, তাহলে এত রক্তক্ষয়ের মাধ্যমে হাসিনার মতো স্বৈরাচারী শাসককে বিদায় করে আমাদের কী লাভ হলো? আসলে সব কিছুই কি ঘুরে ঘুরে আসে? আমি মনে করি এটা থামানোর দায়িত্ব হলো তারেক রহমান অথবা চিফ হুইপ, যাদের হয়ে অন্যরা মামলা করে, ঠিক সেই নেতাদের এরা দায়িত্ব নিতে হবে। তাদেরকে বলতে হবে ভাই মাপ চাই, তোমরা আমার মানহানির কথা বলে সারা দেশে আমার মানহানির বক্তব্য আরও ছড়িয়ে দিও না। তোমরা আসলে আমাকে ভালোবাসো না, তোমরা নিজেদেরকে ভালোবাসো এবং নিজেদেরকে তোমরা সুবিধা প্রাপ্তির জন্য এগুলি করছো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।